বিনোদ ডাক্তারের পরামর্শে একদিন পৌষের হিমশীতল প্রভাতে ব্যোমকেশ, সত্যবতী আর আমি ডালটনগঞ্জে উপস্থিত হলাম। বিহার প্রদেশের অন্তর্বর্তী এই স্থানের মাহাত্ম্য বহুদিন ধরেই শুনে আসছি, তাই আজকে নিজেরাই স্বচক্ষে পরখ করতে চলে এলাম। কলকাতায় থাকতেই অতিরিক্ত পরিশ্রমের ফলে ব্যোমকেশ হঠাৎ এক কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ে। প্রায় মাসখানেক সময় ধরে সত্যবতী প্রাণপাত পরিশ্রমের মাধ্যমে তার স্বামীকে প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে। মৃত্যু নামক করাল ঘাতকের হাতছানি আটকানো সম্ভব হলেও ব্যোমকেশের শরীর অত্যাধিক মাত্রায় দুর্বল হয়ে পড়ে। তাই ডাক্তারের পরামর্শে উত্তম জল হাওয়ার সন্ধানে আমাদের ডালটনগঞ্জে আগমন ঘটে। অবশ্য এখানে আসার সুফল কিছুদিনের মধ্যেই পেতে শুরু করি। ব্যোমকেশের শরীরের চমৎকারভাবে পুনরুদ্ধার হতে থাকে। বর্তমানে তার খিদের পরিমাণ অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন রোগভোগের জন্য সে অনেকদিনই ভালো মন্দ খাবার থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তাই প্রায় সময় তার অন্যায় আবদারে সত্যবতী রীতিমতো তিতিবিরক্ত হয়ে রয়েছে। কিন্তু তার মতো স্নেহশীল পতিব্রতা স্ত্রীর কাছে ব্যোমকেশের যাবতীয় আবদার অত্যন্ত যত্নের সাথে পালন হয়ে থাকে। এইভাবেই দিন 7-8 দিন সেখানে কাটিয়ে আবার শরীর চাঙ্গা করে আমাদের কলকাতায় ফেরার ইচ্ছা ছিল। কিন্তু বিধি বাম, একদিন আমাদের এই ভাড়া করা ঘরে বিছানায় আধশোয়া অবস্থায় দুদিন আগের অমৃতবাজার পত্রিকার শব্দছক সমাধানে ব্যোমকেশ ব্যস্ত ছিল, আর আমি সামনের এক চেয়ারে বসে শরদিন্দুবাবুর একখানি উপন্যাস পড়ছিলাম। আচমকা ব্যোমকেশ বলে বসল, বৃত্তাসুরের আগের জন্মের নাম কি ছিল? 4 অক্ষর। আমার তখন লেজে গোবরে অবস্থা হয়ে গেছে। পুরাণ নিয়ে পড়াশোনা অনেককাল আগে করেছি বটে, কিন্তু ইদানিং আর করা হয়নি। তাই থতমত মুখে বললাম, কে বলো তো বৃত্তাসুর? অজিত, পুরাণ একসময় তোমার অন্যতম প্রিয় বিষয় ছিল বলে শুনেছিলাম। পড়াশোনাটা একেবারেই ছেড়ে দিয়েছ হে। বৃত্তাসুর হলো বিখ্যাত অসুর, যাকে মারার জন্য দধিচি মুনির 5 হাড় দিয়ে ইন্দ্রের বজ্র তৈরি হয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ, জানি জানি। কি যেন ছিল, চিত্রগীতি, না চিত্রসুর। সত্যি অজিত, সাহিত্যিকদের নাম একেবারে ডুবিয়ে দিলে হে। বৃত্তাসুরের আগের জন্মের নাম ছিল চিত্রকেতু। যাক বাবা, বাঁচা গেল, নইলে ব্যোমকেশ কিছুতেই ছাড়ত না। এরপরে ব্যোমকেশ আবার শব্দছকের মধ্যে ডুবে যেতেই আমি আবার শরদিন্দুবাবুর বইতে ডুবে গেলাম। কিন্তু কপালে শনি নাচলে পালাবার কি আর কোনো পথ থাকে নাকি? মিনিট খানেকের মধ্যেই ব্যোমকেশ পুনরায় প্রশ্ন করল, এবার জুতোর একটা প্রতিশব্দ বলো দেখি, 3 অক্ষরের। আমি প্রমাদ গুনলাম। সত্যবতীর কঠিন নির্দেশে ব্যোমকেশ ঘরের মধ্যে আটকে রয়েছে, তাই সময় কাটানোর জন্যে এখন শব্দ জব্দের খেলায় একেবারে মেতে রয়েছে। সেই কারণেই প্রশ্নে প্রশ্নে আমাকে বারবার পাগল করে দেবে। কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় কি করব বুঝে উঠতে পারছি না। এমন অবস্থায় আচমকাই এই অবস্থান থেকে মুক্তি পেয়ে গেলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেলাম। সত্যবতী অন্য ঘরে কাজে ব্যস্ত ছিল, তাই আমি দরজাটা খোলার জন্য উঠে গেলাম। খুলতেই দেখি 1 বছর 20-র যুবক বাইরে দাঁড়িয়ে আছে। বেশি লম্বা নয়, ছিপছিপে পাতলা গরম, গায়ের রং বেশ ফর্সা, সুশ্রী মুখে অল্প গোঁফের রেখাও বেরিয়েছে। কাকে চান? সত্যান্বেষী ব্যোমকেশ বাবুকে। আসুন। আমি দরজা ছেড়ে সরে দাঁড়ালাম। কিশোর ছেলেটি এবারে ঘরের মধ্যে প্রবেশ করতেই আমি ওর চেহারাখানা ভালো করে দেখলাম। চোখের নিচে সূক্ষ্ম কালির ছাপ পড়েছে। মুখের মধ্যে কোনো এক দুশ্চিন্তার ছাপ যেন সুস্পষ্ট। তবে কাছ থেকে দেখে বোঝা গেল বয়স বোধহয় 24-এর বেশি নয়।
ব্যোমকেশ বিছানার ওপর থেকেই আগত ব্যক্তিকে পর্যবেক্ষণ করছিল। সামনের খালি চেয়ারের দিকে ইঙ্গিত করে বলল, বসুন। আমার সঙ্গে কি দরকার? আর আমি যে এখানে আছি সেটা আপনি কি করে জানলেন? কিশোরটি কোমরে থাকা আসনটি চেয়ারে বিছিয়ে বসলেন। হাতের 10টি আঙুল একে অপরকে জড়িয়ে রয়েছে। তারপরে একটা ঢোক গিলে উনি ধীর গলায় বললেন, আমার নাম প্রত্যয় হালদার। এই বাড়ির মালিক মানিকবাবু বাবার পরিচিত ছিলেন, উনিই আপনার খবরটা দিলেন। আর আমি এখানে এসেছি একটা তদন্তের জন্য, আপনার সহায়তা চাইতে। ব্যোমকেশ ভ্রু তুলল। কিসের তদন্ত? প্রত্যয় হালদার আবার বলতে শুরু করল, ব্যোমকেশবাবু, গতকাল আমার মামা প্রিয়ম হালদারের লাশ গলা কাটা অবস্থায় তার বিছানায় পাওয়া গেছে। ব্যোমকেশ ভ্রু খানিকটা স্বাভাবিক করে আবার প্রশ্ন করল, পুলিশের কাছে যাননি কেন? প্রত্যয় হালদার এইবারে খানিকক্ষণ চুপ করে গেলেন। তারপর দৃঢ় স্বরে বলতে শুরু করলেন, ব্যোমকেশবাবু, আমার মামার আগেও একবার মৃত্যু হয়েছিল। প্রত্যয় হালদারের কথা শুনে আমরা প্রায় চমকে উঠলাম। ব্যোমকেশ ভ্রুকুটি তুলে পুনরায় প্রশ্ন করল, আগেও মৃত্যু হয়েছে? এর মানেটা কি? প্রত্যয় হালদার আবার বলতে শুরু করল, আসলে আমার মামার বরাবরই পাহাড়ে চড়ার শখ ছিল। সেই মতো কাঞ্চনজঙ্ঘা ওঠার পরিকল্পনা করেছিল মাস 8 আগে। টাকা পয়সা জোগাড় করতে একটু সময় লেগে যায়। অন্যবার বন্ধুরা মিলেই পাহাড়ে চড়তে যায়, কিন্তু এবারে মামিও সাথে যাওয়ার বায়না করতে থাকে। অনেকবার বোঝানোর চেষ্টা করেও কোনো ফল হয়নি। শেষমেশ মামিকে নিতেই হয়। ওরা যাওয়ার হপ্তাখানেক পরে আমার কাছে একটা টেলিগ্রাম আসে। সেটি পড়ে আমি জানতে পারি যে মামা সেখানে এক দুর্ঘটনার শিকার হয়েছে। তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায় দিন 7 পরে মামার মৃতদেহ উদ্ধার হয়, কিন্তু মৃতদেহের অবস্থা এতটাই খারাপ ছিল যে ডালটনগঞ্জ অব্দি আনা সম্ভব হয়নি। সেই জন্য সেইখানেই দেহকার্য সম্পন্ন করা হয়। মামি এতটাই ভেঙে পড়েছিল যে আমার পক্ষে কিছু করা সম্ভব ছিল না। তাই মামিকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। এই আকস্মিক ঘটনায় দাদু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান 1 দিনের মধ্যেই। খানিক থেমে প্রত্যয় হালদার আবার শুরু করে, ঘটনাটা ঘটে গত পরশু। আমি তখন দোকানে বসে হিসেবের খাতা মেলাচ্ছিলাম। এমন সময় বাড়ির ভৃত্য হারাধন্দা এসে উপস্থিত হয়। সচরাচর উনি কখনোই দোকানে আসেন না, তাই ওনাকে ওই সময় দোকানে দেখে খানিক চমকে উঠেছিলাম। এদিকে হারাধন্দার মুখ থমথমে হয়ে রয়েছে, কোনো কথাই উনি বলতে পারছেন না। কোনো কিছু দেখে উনি রীতিমতো ভয় পেয়েছেন। আমি জিজ্ঞাসা করাতে উনি শুধু একটাই কথা বলতে পারলেন, বড় দাদাবাবু ফিরে এসেছেন। কথাটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। মাস 6 আগে যার মৃত্যু সংবাদ শুনেছিলাম, আচমকা তার পুনরুদ্দয় শুনে বেশ খানিকটা চমকে উঠেছিলাম। আমি দোকানে কর্মচারীর হাতে সব দায়িত্ব ফেলে রেখে তৎক্ষণাৎ হারাধন্দার সাথে বাড়িতে ফিরে আসি। বাড়িতে এসে আমি চমকে উঠি, কারণ সদর দরজার সামনেই দাঁড়িয়ে প্রিয়ম হালদার, মানে আমার মামা। তার সাথে কথা বলতে গিয়ে আমি আরও চমকে উঠি, কারণ এই কয়েক মাসের কোনো স্মৃতি তার মনের মধ্যে ছিল না। কেমন একটা বেকুবের মতন হাবভাব ছিল তার। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, মামার শরীরের মধ্যে আঘাতের চিহ্ন বর্তমান। আমি ওকে বৈঠকখানায় বসিয়ে হারাধন্দাকে দিয়ে ডাকতে পাঠালাম উত্তম ডাক্তারকে। উত্তম ডাক্তার আমাদের এখানে খুবই নাম করা, কিন্তু উনিও মামাকে দেখে রীতিমতো চমকে উঠলেন, কারণ বেড়াতে যাওয়ার আগেই এই ডাক্তারের কাছে ঘুরে এসেছিলেন কি একটা দরকারে। আর এই 6 মাসেই তার চেহারার এত পরিবর্তন হয়ে গেছে। কোনো রকম রোগের উৎস বের করতে পারলেন না। একটা ঘুমের ওষুধ দিয়ে উনি চলে গেলেন। এরপরে মামাকে তার ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হলো।
বিকেলের দিকে মামা একটু সুস্থ বোধ করলে আমি মামিকে সব কিছু জানিয়ে একটা টেলিগ্রাম করে দিই। গন্ডগোলটা বাঁধল গতকাল। আমি মামাকে খাইয়ে দিয়ে দোকানে গেছি, কাজের মধ্যেই ডুবেছিলাম। প্রায় ঘন্টাখানেক পরে আবার হারাধন্দা দোকানে এসে হাজির। ওনাকে দেখে এবার আমি রীতিমতো বিরক্ত হলাম, কিন্তু উনি যা বললেন তা শুনে আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেল। বেলার দিকে মামার চা খাওয়ার অভ্যেস ছিল, সেই অনুযায়ী ওনাকে চা দিতে গিয়ে হারাধন্দা দেখেছেন যে মামার গলা কাটা মৃতদেহ বিছানার উপরে পড়ে আছে। ব্যোমকেশ এতক্ষণ চুপ করে প্রত্যয়বাবুর সব কথা শুনছিল। এইবারে সে প্রশ্ন করল, আপনার বাড়িতে কে কে আছেন? প্রত্যয় বলতে লাগলো, আমার মা বাবা তো অনেক বছর আগেই মারা গেছেন, তাই মামার বাড়িতেই মানুষ হয়েছি। এখানকার বাজারে হালদার মনোহারির দোকান বেশ চালু দোকান। ভগবানের আশীর্বাদে গ্রাহক খুব একটা খারাপ হয় না। আমার দাদু নিজের হাতেই দোকানটা শুরু করেছিলেন। বছর দেড়েক আগে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়েন। এর ফলে দাদু ঘর থেকে বেরোতেই পারেন না। বছরখানেক আগে মামার বিবাহ হয় জলপাইগুড়ি নিবাসী সুপ্রভা দেবীর সাথে। মামার এই পাহাড়ে আকস্মিক মৃত্যুর পরে স্বাভাবিকভাবেই মামি মুষড়ে পড়েন। বেশ কিছুদিন আমাদের বাড়িতেই উনি ছিলেন। এই মাসখানেক হলো উনি বাপের বাড়িতে গেছেন। ব্যোমকেশ বলল, তা পুলিশ এই দ্বিতীয়বার খুনের ব্যাপারে কি বলছে? ব্যোমকেশের প্রশ্নের জবাবে প্রত্যয় এবার উত্তর দিল, বাড়ির সবাইকে তো পুলিশ জেরা করেছে, এমনকি হারাধন্দাকে অবধি ছাড়েনি। সেরকম কোনো খবর তো পাচ্ছি না। ব্যোমকেশবাবু, আমি আপনার কাছে বড় আশা করে এসেছিলাম, আপনি দয়া করে এই তদন্তের ভারটা নিন। প্রত্যয়বাবুর কথা শেষ হতেই ব্যোমকেশ বলল, প্রত্যয়বাবু, আপনার সমস্যার কথা তো বুঝলাম, কিন্তু আমার শরীরের যা অবস্থা তাতে এই মুহূর্তে বাইরে যাওয়া যাবে না, ডাক্তারের নির্দেশ আছে। কথাটা শুনেই প্রত্যয়বাবুর মুখ কেমন যেন পাংশুটে হয়ে গেল। উনি বলতে লাগলেন, আপনাকে এই তুচ্ছ ব্যাপারে মাথা ঘামাতে অনুরোধ করা আমার পক্ষে একেবারে উচিত হয়নি। আসলে কি জানেন ব্যোমকেশবাবু, এর একটা নিষ্পত্তি না হলে হয়তো আমার মামার এইরকম রহস্যজনকভাবে মৃত্যুর পরেও ফিরে আসা, আবার তার একদিনের মধ্যেই আবার হত্যাকারীর হাতে তার মৃত্যু, একে মামার প্রাণ বাঁচাতে পারিনি। তার উপরেই দুবার মৃত্যুর কোনো কিনারা করতে পারছি না। এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে বলুন? প্রত্যয়বাবুর কথা শুনে ব্যোমকেশ একটু লজ্জিত হয়ে বলল, না না, আমি কিন্তু একবারও বলিনি যে আমি তদন্ত করব না। আপনার এই ধাঁধার উত্তর পেতে হলে আজকের দিনটা ভাবতে হবে। আর একবার আপনার বাড়িতে গেলে খুব ভালো হতো, কিন্তু এই শরীরে কতটা কি পেরে উঠবো তা নিয়ে আমার নিজেরই যথেষ্ট সংশয় আছে। প্রত্যয়বাবু বলে বসলেন, বেশ তো, আমি না হয় আগামী কালই গাড়ি পাঠিয়ে দেব। ব্যোমকেশ একটু চিন্তা করে বলল, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আশা করি এতে আপনার চিন্তা খানিকটা হলেও লাঘব হবে। অজিত আজ আপনার সঙ্গে গিয়ে দেখে শুনে আসুক। ওর মুখে সব কথা শুনে তারপর না হয় আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব। ব্যোমকেশের কথা শুনে প্রত্যয়বাবুর মুখের যে অবস্থা হয়েছে তা দেখে সেই মাকড়সার রসের ঘটনাটা আবার মনে পড়ে গেল। এইরকমভাবেই আমার বাল্যবন্ধু মোহনের মুখটা চোখের সামনে হঠাৎ ভেসে উঠল। সেও ঠিক আজকের মতোই মুখ করে বসেছিল। সেদিন যেভাবে খানিকটা অপমানের শিকার হওয়ার মুখ থেকে ব্যোমকেশ আমাকে উদ্ধার করেছিল, আজকেও ঠিক একই রকমভাবে উদ্ধার করল। ব্যোমকেশ ব্যাপারখানা দেখে হাসি মুখে বলল, আপনি মনে হয় কেবলমাত্র লেখক অজিতকেই চিনেছেন, সেই জন্যই ওনাকে দেখে ঠিক আপনার ভরসা হচ্ছে না। একটা কথা আপনাকে হলপ করে বলতে পারি, গোয়েন্দা গল্পের লেখকদের বুদ্ধি কিন্তু গোয়েন্দার থেকেও বেশি তীক্ষ্ণ। আপনি যদি ওর মাকড়সার রসের তদন্ত কাহিনী শুনতেন তাহলে ওর বুদ্ধিমত্তার উপরে এরকমভাবে প্রশ্ন তুলতে পারতেন না। মাঝে মাঝে আমাকে এমনভাবে কেসের ক্ষেত্রে সাহায্য করে থাকে যে আপনাকে বলে বোঝাতে পারবো না।
ব্যোমকেশের এরকম সুপারিশে সামান্য চিঁড়েই ভেজে না, তো প্রত্যয়বাবু সত্যান্বেষীর জায়গায় আমার মতো ছাপোষা লেখককে কতটা বিশ্বাস করবেন সেটা নিয়ে বিস্তর লেখাপড়া করা যায়। কিন্তু কথায় আছে না, পাঁকে পড়লে হাতিকে চামচিকেতেও লাথি মারে। প্রত্যয়বাবুর এখন সেই অবস্থাই হয়েছে। উনি কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। শেষমেশ খালি পেটে কালমেঘ পাতা খাবার মতো মুখ করে উনি উত্তর দিলেন, বেশ, অজিতবাবুই চলুন তাহলে। কিন্তু ব্যোমকেশবাবু, আপনি যদি একটিবার পায়ের ধুলো দিতেন। প্রত্যয়বাবুর কথা শেষ না হতেই ব্যোমকেশ বলে উঠল, আপনি একদম চিন্তা করবেন না, অজিত সবিস্তারে সব কিছু দেখে আসুক, তারপরে আমি তো আছি। এর ঠিক পরে আমাকে একটু কাছে ডেকে নিয়ে বলল, অজিত, সবার সঙ্গে কথা বলবে কিন্তু, বিশেষ করে যদি ওনার মামির সাথে কথা বলার চেষ্টা করো। আরেকটা কথা, ওনার মামার ঘরটাকেও খুব ভালো করে দেখো, কোনো গোপন চিঠিপত্রের খোঁজ করো। ঠিক আছে, আর দেরি করো না, বেরিয়ে পড়ো। মানিকবাবুর বাড়ি থেকে প্রত্যয়বাবুদের বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়। মিনিট 10 মধ্যেই আমরা ওনাদের বাসভবনে পৌঁছে গেলাম। বাড়িটা একেবারে ফুটপাতের ওপর নয়। প্রথমে একটি ছোট লোহার ফটক রয়েছে। ফটক পেরিয়ে ছোট্ট গলির মতো সরু ইট বাঁধানো রাস্তা আছে। সেটা প্রায় 20-25 ফুট হবে। সেই রাস্তা একেবারে বাড়ির সদরে গিয়ে থেমেছে। প্রত্যয়বাবুদের বাড়িটা দোতলা। অবশ্য সামনে থেকে দেখলে খুব একটা বড় বলে মনে হয় না। সদর দরজার দুই পাশে দুটি পেল্লাই সাইজের জানলা, আর জানালার মাথার ওপর দোতলায় দুটি গোলাকৃতি ব্যালকনি আছে। বাড়িতে প্রবেশ করেই বেশ বড়সড় একটি সাজানো হলঘর রয়েছে। হলঘরের ঠিক মাঝামাঝিতে একটু নিচু গোল টেবিল, সেটাকে ঘিরে কয়েকটা চেয়ার এবং সোফা রাখা আছে। বুঝতে পারলাম যে গতকালের পুলিশি জেরার পরে কেউই আর চেয়ার সরানোর প্রয়োজন মনে করেনি। প্রত্যয়বাবু ঘরে ঢুকতেই বেশ জোর গলায় বললেন, এ হারাধনদা, হারাধনদা, এদিকে একবার শোনো তো। প্রত্যয়বাবুর কথা শেষ হওয়া মাত্র দেখতে পেলাম একজন বছর 60-এর ভৃত্যস্থানীয় লোক এসে উপস্থিত হলেন। পরনে হাঁটু অবধি খাটো ধুতি আর ফতুয়ার ওপরে হাফ সোয়েটার। কাঁধে একটি গামছা আছে। হাত মুছতে মুছতে উনি বেরিয়ে এলেন। এসেই আমাকে জিজ্ঞাসু দৃষ্টিতে দেখে তারপরে প্রত্যয়বাবুর দিকে ফিরে প্রশ্ন করলেন, এই যে ছোট দাদাবাবু আপনাকে ডাকছিলেন। হারাধনদার কথা শেষ হতেই প্রত্যয়বাবু বলে উঠলেন, একবার মামিকে পাঠিয়ে দাও তো, বলো গোয়েন্দা ব্যোমকেশবাবু সহকারী অজিতবাবু এসেছেন। প্রত্যয়বাবুর কথা শেষ হওয়ার আগেই আমি বলে বসলাম, প্রত্যয়বাবু, আপনি বোধহয় জানেন না, ব্যোমকেশ গোয়েন্দা কথাটা একদম পছন্দ করে না। ও নিজেকে সত্যান্বেষী ভাবতেই বেশি পছন্দ করে। আশা করি কথাটা মনে রাখবেন। আমার কথা শেষ হতেই প্রত্যয়বাবু নিজের ভুল বুঝতে পেরে বললেন, মাফ করবেন অজিতবাবু, আমি বিষয়টা জানতাম, কিন্তু মামার এই রহস্যজনক মৃত্যুতে আমি খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি, তাই মুখ ফসকে বলে ফেলেছি। আপনি কিছু মনে করবেন না। আসলে কি বলুন তো। প্রত্যয়বাবু কথা শেষ করার আগেই একজন মধ্য 30-এর মহিলা এসে উপস্থিত হলেন। পরনে সাদা রঙের ফ্যাকাশে শাড়ি। উনি প্রচণ্ড মাত্রায় কান্নাকাটি করায় তার চোখগুলি একেবারে বসে গেছে। মাথার চুলটা খোঁপা থেকে খুলে এসে অবিন্যস্তভাবে ঘাড়ের ওপর পড়েছিল। উনি আমাকে দেখতে পেয়েই আঁচলটা টেনে নিজের মাথায় দিয়ে নিলেন। তারপর জিজ্ঞাসু মুখে আমাকে বেশ ভালো করে জরিপ করতে লাগলেন। এরপরে প্রত্যয়বাবুকে প্রশ্ন করলেন, প্রত্যয়, তুমি আমাকে ডেকেছিলে? হারাধনদা বললেন। মামি, মামার এই আকস্মিক মৃত্যুটাকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না, তাই প্রখ্যাত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির সাথে আমি কথা বলেছি। এই মুহূর্তে ওনার শরীর বিশেষ ভালো না থাকায় উনি ওনার সহকারী এবং স্বনামধন্য লেখক অজিতবাবুকে পাঠিয়েছেন। উনি আপনাকে কিছু প্রশ্ন করতে চান।
আশা করি আপনার কোনো আপত্তি নেই। প্রত্যয়বাবুর কথা শেষ না হতেই সুপ্রভা দেবীর কপালে ভ্রুকুটি দেখা গেল। আরেকবার আমাকে জরিপ করে উনি গম্ভীর কণ্ঠে বললেন, সত্যান্বেষী মানে তো গোয়েন্দা। পুলিশ তো তদন্ত করছেই, আবার গোয়েন্দার কি দরকার? একটু থেমে সুপ্রভা দেবী আবার বলতে শুরু করলেন, আচ্ছা বলুন, কি জানতে চান? আমি তো পুলিশকে সবকিছুই জানিয়েছি, নতুন করে কিছু তো বলার নেই। এবারে আমি মুখ খুললাম। দেখুন, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। বলুন, কি জানতে চান? আপনাদের বিবাহ তো দেখাশোনা করেই হয়েছিল। হ্যাঁ। আচ্ছা, সম্বন্ধ কি প্রত্যয়বাবুদের তরফ থেকে এসেছিল নাকি আপনাদের বাড়ির তরফ থেকে? খানিকক্ষণ ভেবে নিয়ে তারপরে সুপ্রভা দেবী উত্তর দেওয়া শুরু করলেন। আমার বাবা বছর দুয়েক আগে ব্যবসার কাজে কলকাতায় এসেছিলেন, তখনই ওনার সাথে পরিচয় হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে উনিই বিবাহের প্রস্তাব পাঠান। আচ্ছা, বেশ। আচ্ছা, প্রিয়ম হালদার লোকটি কেমন ছিল? প্রশ্নটা শুনেই ওনার চোখের মধ্যে একটা ঝিলিক খেলে গেল। অমন দেবতুল্য মানুষকে স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের কাছেই ভাগ্যের ব্যাপার। উনি কোনো দিনও আমার থিয়েটার করা নিয়ে আপত্তি করেননি। ব্যবসার জন্য ব্যস্ত থাকলেও আমার জন্য ঠিকই সময় বের করতেন। আপনি যে থিয়েটার করতেন সেই বিষয়ে আমার জানা ছিল না। আসলে আমি সেই অর্থে পেশাদার অভিনেত্রী নই। পাড়ার পুজোতে কিংবা ক্লাবে বেশ কয়েকবার অভিনয় করেছি। ওনার মৃত্যুর পরে আর অভিনয় করতে ইচ্ছে হয় না। আচ্ছা, আপনার স্বামীর খুনের ব্যাপারে আপনি কি কাউকে সন্দেহ করেন? বাড়ির কেউ কেন খুন করতে যাবে ওকে? প্রত্যয় তো সেই কোন ছেলেবেলা থেকে এখানে আছে। হারাধনদাও তো প্রায় বছর 30 হয়ে গেল শুনেছি। ঘটনার সময় তো প্রত্যয় বাড়িতেই ছিল না। আমার মনে হয় ব্যবসা সংক্রান্ত কোনো বিষয়ে গণ্ডগোলের কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। আচ্ছা, শুনেছিলাম ওনার নাকি পাহাড়ে চড়তে গিয়েও একবার মৃত্যু হয়েছিল। প্রশ্নটা শুনে সুপ্রভা দেবী বেশ খানিকটা বিব্রত হয়ে উঠলেন। কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নিয়ে বলতে লাগলেন, ওই ঘটনার কথা আজও আমার স্পষ্ট মনে আছে। ওটার জন্য আমি নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। সেবার আমার জোড়াচুরিতেই পাহাড়ে যাওয়ার পরিকল্পনা হয়েছিল। আমার পাহাড়ে চড়ার সামান্য অভিজ্ঞতা ছিল, কিন্তু ও ছিল এই বিষয়ে পোড় খাওয়া লোক। এমন একজন পোড় খাওয়া লোকের পাহাড়ে মৃত্যুটা কেমন যেন একটা লাগছে না? আর তাছাড়া ওনার মৃতদেহটা তো আপনারাই শনাক্ত করেছিলেন নাকি? আমার প্রশ্ন শুনে সুপ্রভা দেবী যে বিব্রত বোধ করছেন সেটা আর বলার অবকাশ রাখে না। বেশ খানিকক্ষণ চুপ থেকে তারপর নিজেকে সামলে নিয়ে সুপ্রভা দেবী বলতে শুরু করলেন, দেখুন, যেদিন পাহাড়ে ওঠার পরিকল্পনা করা হয় সেদিন বারংবার বাকি পর্বতারোহীরা বারণ করেছিল। সেদিন আবহাওয়ার অবস্থাও খুব একটা ভালো ছিল না। গত 7 দিন ধরেই বৃষ্টি হচ্ছে। আপনি তো জানেনই, সমতলের বৃষ্টি আর পাহাড়ে বৃষ্টির মধ্যে আকাশ পাতাল তফাৎ। পাহাড়ে বৃষ্টি হলে ধস নামার সম্ভাবনা, তাই সবাই বারণ করেছিল যাতে আমরা না উঠি। কিন্তু উনি বরাবরই একরোখা ছিলেন। কোনো কাজ একবার করবেন ঠিক করলে সেটাকে করেই ছাড়েন। সেই মতো খারাপ আবহাওয়া উপেক্ষা করেই আমরা বের হতে বাধ্য হই। আমাদের সাথে থাকা শেরপা শেষমেশ নিমরাজি হয়েই চলতে শুরু করে। আমরা দুধকোশী নদীর পাশে গ্রামটাকে পেরোনোর পরে একটা দড়ির সেতু পাই। আমাদের সেই সেতু বেয়ে এগিয়ে যেতে হবে, তারপরে নদী পেরোতে হবে। আমাদের মধ্যে সব থেকে সতর্ক ছিলেন উনি। বারংবার আমাকে সতর্ক করে দিয়ে বলছিলেন খুব সাবধানে এগোতে, নইলে যে কোনো সময় পা ফসকে পড়ে যেতে পারি। আমার যাতে কোনো অসুবিধা না হয় তাই উনি ঠিক আমার পেছনেই ছিলেন। একসময় আমরা ঘন্টার পর ঘন্টা হেঁটে চলেছি। চড়াই ভেঙে ক্রমশ এগিয়ে যাচ্ছিলাম গন্তব্যের দিকে। সেই সময় আমি আর হাঁটতে পারছিলাম না। উনি আমাকে ওনার জলের বোতল এগিয়ে দিয়ে বললেন বিশ্রাম নিতে। আমার তখন শ্বাসের পরে শ্বাস পড়ছে, মনে হচ্ছে যেন প্রাণটাই বেরিয়ে যাবে। এমন বিপদসংকুল পরিস্থিতি হবে জানলে কিছুতেই ওনাকে জোরাজুরি করতাম না। এই সব কথাই ভাবছি, তখন
কি করে জানি উনি আমার মনের কথা বুঝতে পেরেছিলেন। উনি তখন বলেছিলেন যে আরও কিছুটা পথ পেরোলেই আমরা পৌঁছে যাব চোমলুংমাতে। আমি তো পুরো হতবাক হয়ে গিয়েছিলাম। আমার অজ্ঞতাটা উনি বুঝতে পেরেছিলেন, তাই আমাকে বুঝিয়ে দিয়ে বলেন যে তিব্বতীরা এভারেস্টকে চোমলুংমা বলে থাকে। তারপরেই কি হলো কে জানে, সামনের দড়ির সেতুটা পেরোতে গিয়ে পা পিছলে পড়ে যান নিচে। আমি চিৎকার করছিলাম, বাহ্য জ্ঞান আমার তখন শূন্য হয়ে গিয়েছিল। কি করব কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। শেরপা সেই সময় অনুসন্ধানকারীদের সাথে কিভাবে জানি যোগাযোগ করে। আবহাওয়া খারাপ হওয়ার জন্য কিছুতেই ওর শরীরটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষমেশ বেশ কয়েকটি উদ্ধারকারী দলের সহযোগিতায় ওনার দেহটি উদ্ধার হয়। এত দিন ধরে খোলা আকাশের নিচে থাকার জন্য অত্যন্ত ঠান্ডায় ওনার শরীরটা জমে গিয়েছিল। শুধুমাত্র মুখটা দেখে ঠিকমতো শনাক্ত করা সম্ভব হয়নি। আমি ওনাকে চিনতে পেরেছিলাম ওনার গলায় থাকা লকেটটা আর বুকের ওপরে থাকা জরুর দেখে। আপনি বাপের বাড়িতে চলে গেলেন কেন? আমার প্রশ্ন শুনে সুপ্রভা দেবী একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলতে লাগলেন, পাহাড় থেকে ফিরে এসে বৈধব্যের জীবন বেছে নিতে বাধ্য হই। আমার জীবন থেকে এই কয়েক মাসে একে একে চলে গেছে সব সকালহাট। বাড়িতে থাকলে মনে হতো এই বুঝি এসে আমাকে ডাকবেন। একা থাকতে থাকতে মনে হতো এত বড় বাড়িটা যেন আমাকে গিলে খাচ্ছে। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম বাপের বাড়িতে চলে যাওয়ার। বেশ, আপনাকে আমার শেষ প্রশ্ন। প্রত্যয়বাবু যখন আপনাকে প্রিয়মবাবুর এই আবার ফিরে আসার কথাটা বলেন, তখন আপনার কি মনে হয়? আমি জীবনের রং আবার খুঁজে পাই, কিন্তু বাবার আকস্মিকভাবে শরীরটা খারাপ হয়ে পড়ে। তাই ওখান থেকে বেরোতে একটু দেরি হয়ে যায়। ওখানকার সবকিছু গুছিয়ে যখন ডালটনগঞ্জে ফিরলাম, তখন সব শেষ হয়ে গেছে। গতকালকে ওনার মতো একজন ভালো মানুষকে হত্যা করেছে। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে। ওনারা সন্দেহ করছেন যে ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে মতানৈক্যের জন্যই ওনার মৃত্যু হয়েছে। খুনির সন্ধানে পুলিশ চিরুনি তল্লাশি করছে। বেশ, সুপ্রভা দেবী, আপনি এবারে আসতে পারেন। নমস্কার। এবারে আমাকে নমস্কার জানিয়ে সুপ্রভা দেবী উঠে পড়লেন। উনি বেরিয়েই যাচ্ছিলেন, আচমকা থেমে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। তারপরে জিজ্ঞেস করলেন, অজিতবাবু, আপনি কি চায়ে চিনি খান? হ্যাঁ, তবে 1 চামচের বেশি দেবেন না। আচ্ছা। এই বলে সুপ্রভা দেবী সেখান থেকে প্রস্থান নিলেন। এবারে আমি প্রত্যয়বাবুকে বললাম, একবার আপনার দাদুর সাথে কথা বলতে চাই, যদি অবশ্য আপনাদের আপত্তি না থাকে। আমার প্রশ্নের উত্তরে প্রত্যয়বাবু বললেন, দেখুন অজিতবাবু, দাদুর সাথে আপনি মামার বিষয় নিয়ে কথা বলবেন সেখানে আমার কোনো আপত্তি নেই, তবে উনি পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন। সেই জন্য তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। আপনি আসুন আমার সাথে, আমি একবার দাদুর সাথে কথা বলি। এই বলে প্রত্যয়বাবু চেয়ার ছেড়ে উঠে পড়লেন। আমিও তার সাথেই উঠে পড়লাম। তারপরে ওনার পিছু পিছু চলতে লাগলাম। এবারে আমরা 2টো ঘর পেরিয়ে 3 নম্বর ঘরের সামনে এসে উপস্থিত হলাম। প্রত্যয়বাবু পর্দা সরিয়ে ভিতরে প্রবেশ করলেন। তারপরে আমাকে হাতের ইশারায় বাইরে দাঁড়াতে বললেন। একটু পরেই ওনার কণ্ঠস্বর শুনতে পেলাম, দাদু, দাদু। এবারে ঘরের ভিতর থেকে একটা ভাঙাচোরা গলা শোনা গেল। কে কে ডাকে? দাদু, আমি প্রত্যয়। মামার কেসটার জন্য ব্যোমকেশ বক্সির সাথে কথা বলেছি। উনি অসুস্থ বলে আসতে পারেননি, কিন্তু সঙ্গে করে ওনার সহকারী এবং স্বনামধন্য লেখক অচিতবাবুকে পাঠিয়ে দিয়েছেন। ওনাকে ভেতরে আসতে বলি। নিশ্চয়, আমি চাই প্রিয়মের খুনের তদন্ত হোক। ওই পুলিশগুলোর ওপরে আমার বিন্দু মাত্র ভরসা নেই। ওরা দিনকে রাত করতে পারে। অজিতবাবুকে ভেতরে নিয়ে আয় তো। প্রত্যয়বাবুর দাদুর কথা শেষ হতেই পর্দা সরিয়ে প্রত্যয়বাবু বেরিয়ে এলেন। তারপরে আমাকে ভিতরে নিয়ে গেলেন।
আমি ভিতরে ঢুকতেই প্রথমেই ঘরের ঠিক মাঝখানে একটি প্রকাণ্ড পালঙ্ক চোখে পড়ল। ঘরের কোণে রাখা রয়েছে স্ট্যান্ড ল্যাম্প, নামজাদা আর্টিস্টের পেইন্টিং, তামা, ব্রোঞ্জ, পিতলের ছোট বড় নানান রকম শিল্প স্থাপত্য থেকে যেন বৈভবের দুটি ঠিকরে বেরোচ্ছে। সেই পালঙ্কের মধ্যে বালিশে মাথা দিয়ে এক ব্যক্তি শুয়ে রয়েছে। গায়ের ওপরে একখানি কম্বল চাপা দেয়া রয়েছে। উনি আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছেন। মনে হচ্ছে যেন সন্তান শোকে কাতর এক পিতা আর্তভাবে অনুরোধ করছেন। ওনার বয়স বোধ করি 60-62 বেশি নয়, কিন্তু মাথার সমস্ত চুল পেকে গিয়ে এক অদ্ভুত ধরনের শ্রীহীন পাংশুটে রঙের হয়ে রয়েছে। কম্বলের ওপরে থাকা ওনার একখানা হাত দেখে এটা বেশ ভালো মতোই বুঝলাম যে হাড়ের ওপরে মাংসের পরিমাণ বেশ অনেকটাই কম। দীর্ঘ রোগভোগের ফলে তার গালের হাড় স্পষ্ট বোঝা যাচ্ছে। সেখানে মাংসের প্রায় লেশমাত্র নেই। চোখ দুটো মাছের চোখের মতো যেন ভাবলেশহীনভাবে রয়েছে। ঠোঁট দুখানা যেন কালো হয়ে গিয়েছে। উনি আমাকে সেই ভাঙা গলায় বলতে শুরু করলেন, নমস্কার অজিত বাবু, আমি প্রণয় হালদার, প্রত্যয়ের দাদু। আমি ওনাকে প্রতি নমস্কার জানিয়ে বললাম, নমস্কার, আপনার শরীর এখন কেমন আছে? ওই কোনো রকমে বেঁচে আছি। অজিত বাবু, আপনার কাছে আমার একটাই অনুরোধ, যে করেই হোক প্রিয়মের হত্যার রহস্যটাকে সমাধান করতেই হবে। আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। নিশ্চয় নিশ্চয়, করুন না। আপনার ছেলে মানে প্রিয়মের চরিত্র কেমন ছিল? প্রিয়ম খুব হাসি খুশি থাকতে ভালোবাসত। নিজের ছেলে বলে বলছি না, ওর মতন ছেলে ভাগ্য করলে তবেই পাওয়া যায়। কোনো নেশা ভাঙ করতো না, বন্ধু বান্ধবের সংখ্যাও কম ছিল। কেবলমাত্র একটি নেশা ছিল ওর। কি নেশা ছিল ওনার? পাহাড়ে চড়ার। সেই কোন ছেলেবেলা থেকেই এই সবে প্রশিক্ষণ নিত। কত জায়গায় গিয়েছিল, আবার ফিরে এসে সবার আগে আমাকেই ডেকে বলতো যে ও এই পাহাড়ে উঠেছে, ওই পাহাড়ে উঠেছে। আর কেউ রইল না আমাকে ওই কথাগুলো বলার জন্য। ভগবান, আমাকে তুলে নাও। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন ভদ্রলোক। কোনো রকমে ওনাকে সামলানোর চেষ্টা করতে লাগলো প্রত্যয়বাবু। বেশ খানিকক্ষণ পরে একটু ধাতস্থ হলেন প্রণয়বাবু। বলুন, আর কি জানতে চান? প্রিয়মবাবুর কি কোনো শত্রু ছিল? মারপিট তো দূরের কথা, প্রিয়ম কোনোদিন কারোর সাথে ঝগড়া অবধি করেনি। ও চিরটা কাল এই সব থেকে দূরেই থেকেছে। ওর কোনো শত্রু থাকতেই পারে না। কিন্তু প্রণয়বাবু, একটা কথা ভুলে গেলে চলবে না যে 6 মাস পরে যখন প্রিয়মবাবু বাড়িতে আসেন তখন ওনার শরীরে নানা রকম ক্ষতের চিহ্ন ছিল। আমি তো শয্যাশায়ী, তাই বিছানা থেকে উঠতে পারি নে। খোকা যখন বাড়িতে ফেরে তখন হারাধন এসে আমায় জানায়। কিছুক্ষণ পরে প্রত্যয় ওকে আমার কাছে নিয়ে এলে আমি চমকে উঠি। আপনি কি দেখে চমকে ওঠেন? এই কয়েক মাসে কি চেহারাটাই না হয়েছে খোকার। চোখের তলায় কালি পড়ে গেছে, কবজির কাছে কালশিটে পড়ে গেছে, এক মুখ দাড়ি, চুল নেমে এসেছে কাঁধ অবধি। বহুদিন যাবৎ চুল কাটেনি, পরিষ্কার বোঝা যাচ্ছে। আমার খোকা সবসময় পরিপাটি থাকতে ভালোবাসত। সেখানে ওর এমন অবস্থা দেখে আমি একেবারে ভেঙে পড়ি। আচ্ছা, প্রিয়মবাবুর মধ্যে কি কোনো রকম পরিবর্তন লক্ষ্য করেছিলেন?
আমার সবচেয়ে অবাক লেগেছিল ওর ব্যবহার দেখে। কিরকম? ও আমাকে প্রথমে চিনতেই পারেনি, তারপর ওর ছেলেবেলার কথা আস্তে আস্তে বলতে তখন ওর সব কথা মনে পড়ে, তবে বেশি কিছু বলতে পারেনি। বারবার খালি একটা কথাই বলছিল। কি কথা? প্রতিউপ। প্রতিউপ? হ্যাঁ, ও বারবার বলছিল প্রতিউপ। আমি কিছুই বুঝতে পারছিলাম না। বৌমাকে জিজ্ঞেস করলে সেও কোনো উত্তর দিতে পারেনি। সেই ধাঁধার উত্তর আমার কাছে অজানাই থেকে গেল। তার আগেই খোকাকে কেউ খুন করল। কথাটা শেষ করেই প্রণয়বাবু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলেন। ওনার থেকে আমার যা জানার ছিল তা সবই প্রায় জানা হয়ে গেছে, তাই ওঠার জন্য বললাম, প্রণয়বাবু ভেঙে পড়বেন না, শক্ত হন। যেই আপনার খোকা ওরফে প্রিয়মবাবুকে হত্যা করেছে তাদের শাস্তি পাওয়াতে ব্যোমকেশ আমাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য করবে। এখন আমি উঠলাম, আপনি বিশ্রাম নিন। প্রণয়বাবুর ঘর থেকে বেরিয়ে আমরা বৈঠকখানায় এসে উপস্থিত হলাম। তারপরে প্রত্যয়বাবুকে বললাম, আচ্ছা, একবারটি হারাধনের সাথে কথা বলা যাবে কি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হারাধনদা, ও হারাধনদা, একটিবার শুনে যাও তো। প্রত্যয়বাবুর কথা শেষ হওয়ার সাথে সাথেই হারাধন চা নিয়ে হাজির হলো। সে আমাদের দিকে চায়ের পেয়ালা বাড়িয়ে দিল। চায়ে একটা চুমুক দিয়ে আমি তাকে প্রশ্ন করলাম, হারাধনদা, আপনি গতকাল আশ্চর্যজনক কিছু কি দেখেছিলেন? সেরকম তো কিছু দেখিনি, তবে সকালের দিকে একটা ভিখিরি এসেছিল। ছোট দাদাবাবু দোকানে চলে গেলেন, বাবা ঠাকুর তো নিজের ঘরেই শুয়েছিলেন, আর আমি রান্নাঘরে কাজ করছিলাম। দরজায় অনেকক্ষণ ধরেই আওয়াজ হচ্ছিল। কাজের চাপে যেতে পারছিলাম না। কিছুক্ষণ পরে যখন যাই তখন দেখি একটা বুড়ো ভিখিরি মতন লোক বাইরে দাঁড়িয়ে আছে। আমি ওকে ওখানে দাঁড় করিয়ে দরজাটা ভেজিয়ে ভেতরে যাই, ওই কিছু খুচরো পয়সা টয়সা আনার জন্যে। কিন্তু কি আশ্চর্য, এসে দেখি লোকটা ভিক্ষে না নিয়েই চলে গেছে। এবারে প্রত্যয়বাবু মুখ খুললেন। হারাধনদা, তুমি এই কথাটা পুলিশকে জানাওনি কেন? ছোট দাদাবাবু, লোকটা খুব বুড়ো, ঠিক মতো করে দাঁড়াতেই পারে না, তো সে আবার খুন করবে কি করে বলো তো? আগে কি কখনো তাকে দেখেছেন? না, আগে কখনো দেখিনি, তবে দেখলে চিনতে পারবো। কি করে? বিশেষ কোনো চিহ্ন টিহ্ন কিছু দেখেছিলেন কি? আসলে লোকটার বাম চোখের ওপরে না একটা কাটা দাগ আছে, আর লোকটা কথা বলার সময় খালি তোতলাচ্ছিল। আচ্ছা, লোকটাকে আরেকবার দেখলে কি চিনতে পারবেন? হ্যাঁ দাদাবাবু, ঠিক চিনতে পারবো। আচ্ছা, আপনার বড় দাদাবাবু থাকা অবস্থায় এমন কোনো জিনিস কি দেখেছেন যেটা স্বাভাবিক নয়? বড় দাদাবাবুর বিয়ের পরপরই তো ওনার নামে প্রতি সপ্তাহে একটা করে খাম আসতো। খামের ভিতরে কি থাকতো সেই ব্যাপারে কি কিছু জানেন? না বাবু, তবে প্রথমবার যখন খাম এসেছিল না, তার ভিতরে নাকি খালি সাদা কাগজ ছিল। বড় দাদাবাবু আমাকে ডেকে খুব বকাবকি করেছিলেন। এরপর থেকে আবার খাম এলে আমি দাদাবাবুকে না দিয়ে বৌদিমণিকে দিতাম। খালি কাগজ আসতো? আচ্ছা, কোথা থেকে খামগুলো আসতো সেই ব্যাপারে কি কিছু জানেন? দাদাবাবু বলেছিল ওগুলো নাকি জলপাইগুড়ি থেকে আসতো। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। এবারে প্রত্যয়বাবুর দিকে ঘুরে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি এই ব্যাপারে কি কিছু জানেন? আমি আগে খামগুলো দেখেছি, কিন্তু ওগুলোর ওপরে মামার নাম লেখা থাকতো, তাই আর মাথা ঘামাইনি কখনো। আচ্ছা বেশ, একবার কি আপনি দেখবেন আপনার মামার ঘরে কোনো রকম কাগজপত্র কিছু পাওয়া যায় কিনা? হ্যাঁ, আমি দেখছি। প্রত্যয়বাবু বেরিয়ে যাওয়ার মিনিট 10 মধ্যেই আবার ফিরে এলেন, হাতে একটি সাদা খাম। উনি আমার দিকে সেটা বাড়িয়ে দিয়ে বললেন, মামার ঘরে আর কোনো খাম ছিল না, কিন্তু শেষ যে খামটা এসেছিল সেটা মামা কাশিদাসী মহাভারতের মধ্যে রেখেছিলেন। মামার পাহাড়ে যাওয়ার পরে আমি পড়ার জন্য বইটা নিজের কাছে এনে রেখেছিলাম, সেটার মধ্যে থেকেই এটা পেয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রত্যয়বাবু।
আমি সব কিছু ব্যোমকেশকে জানাচ্ছি, ও পরে আপনার সাথে যোগাযোগ করে নেবে। আচ্ছা, নমস্কার। ভাড়া বাড়িতে পৌঁছতে বেশি সময় লাগলো না। দরজায় করাঘাত করতেই দেখি সত্যবতী দরজা খুলে দিল। ঢুকতেই দেখি বিছানার ওপরে ব্যোমকেশ শুয়ে রয়েছে, তবে এবার তার হাতে একখানা মহাভারত খোলা। আমাকে দেখেই সে প্রশ্ন করল, কি খবর অজিত? মুখটা এরকম পাংশুটে করে রেখেছো কেন? আমি ঘরের মধ্যে ঢুকে তার সামনে চেয়ারে বসে পড়লাম। আমি সবিস্তারে ব্যোমকেশকে সব কিছু বললাম। ব্যোমকেশ এতক্ষণ চুপ করে আমার সব কথা শুনছিল। খেয়াল করিনি সত্যবতী কখন ঘরের মধ্যে এসে ঢুকেছে। একটা লোকের দুবার মৃত্যু হয় কি করে? এ তো অসম্ভব। সত্যবতীর কথা শুনে ব্যোমকেশ খানিকক্ষণ হেসে উত্তর দেয়, কোনো কিছুই অসম্ভব নয় হে। বিবাহিতদের মৃত্যুর কথা কেই বা খেয়াল রাখে? সত্যবতী এবারে একেবারে ঝাঁঝিয়ে উঠল। তুমি কি বলতে চাইছো বিয়ের পরে মেয়েরা নিজেদের স্বামীর উপরে অত্যাচার করে থাকে? ব্যোমকেশ বলে চলল, বিয়ের পরে অত্যাচারী তো একমাত্র পুরুষ মানুষই হয়। মেয়েরা সেই সময়ে যখন তখন মহিষাসুরমর্দিনীর রূপে আবির্ভূতা হয়, তারপরে স্বামীরূপী অসুরদের উপরে অত্যাচার করে থাকে। তবে আমাদের এই কেসে সেটা নাও হতে পারে। তার মানে বলতে চাইছো যে ওই পৃথিবীর বাকি মেয়েরা ভালো, অথচ তোমার স্ত্রী সবচেয়ে খারাপ? অবস্থা একেবারে বেগতিক দেখে আমি বলতে বাধ্য হলাম, বৌঠান, আসলে ব্যোমকেশ ভারতের সাম্প্রতিককালের তথ্যের ভিত্তিতে এই কথাগুলো বলছে। আমার দিকে একটা অগ্নিদৃষ্টি বর্ষণ করে সত্যবতী বলতে লাগলো, এই জন্য পুরুষ জাতিটাকে আমার ঘেন্না লাগে। একটা মহিলা সারাক্ষণ লোকটার পেছনে কাজ করতে করতে খেটে মরছে, তার কোনো সুনাম নেই, শুধু তার দোষ ধরতে হবে। আর এই লোকটা হলো সুরির সাক্ষী মাতাল। বৌঠান, আমি আবার মাতাল কবে হলাম? আমি তো এ জীবনে মদ ছুঁলামই না। এই দাম্পত্য কলহে আমি একেবারে যাকে বলে শাঁখের করাত। এগোলেও বিপদ, আবার পিছলেও বিপদ। সেই জন্য বরাবর মধ্যপন্থা অবলম্বন করে এসেছি। মানে আর কিছুই না, চুপ করে গেলাম একেবারে। কিন্তু ব্যোমকেশ হারবার পাত্র নয়, এমনকি সত্যবতীও না। এত মেয়েরা যে স্বামীদেরকে সেবা করে, সেটা কি সবসময় লোক দেখানো? সত্য, তুমি না একেবারে ছেলে মানুষ। আরে আমি কি তোমার কথা বলেছি নাকি? আমি এখানে ওই সুপ্রভা দেবীর কথা বলেছি। এখানে এমন কিছু একটা ব্যাপার আছে যেটা এই মুহূর্তে নজরে আসছে না, কিন্তু সেটাই এই রহস্যের আসল চাবিকাঠি। কিন্তু সেটা কি? সবার আগে জানতে হবে এই প্রতিউপ শব্দটা কি। এটার মানে জানতে পারলে অর্ধেকের বেশি সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, এটা কোনো সাংকেতিক ভাষা? আমার মনে হচ্ছে উনি কাউকে কোনো সংকেত দিতে চেয়েছিলেন। ঠাকুরপো, প্রতিউপ শব্দের মানে কি? সকালে ব্যোমকেশ আমাকে ফ্যাসাদে ফেলেছিল, এখন আবার বৌঠান। এই দুয়ে মিলেই আমার জীবন একেবারে অষ্টাগত করে দেবে। উফ, কেন যে জীবনে লেখালেখি শুরু করেছিলাম! এই রকম আবল তাবল জিনিস চিন্তা করে যাচ্ছি, এমন সময় বৌঠানের কথায় আমার চিন্তায় ছেদ ঘটল। কি গো ঠাকুরপো, বলো। তুমি একেবারে চুপ করে গেলে যে। কিন্তু আমার অবস্থা তখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কোনো রকমে বললাম, বৌঠান, এই প্রতিউপ শব্দটা না একটা অন্য রকমের শব্দ, বুঝলে? এটার ব্যবহার বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ রকম হয়ে থাকে। সবসময় আমরা এটার ব্যবহার করি না। এবারে ব্যোমকেশ কোনো উত্তর না দিয়ে চুপচাপ আমার কথা শুনে যাচ্ছিল। তারপরে একটা মুচকি হাসি দিয়ে সে আমাকে প্রশ্ন করল, অজিত, তোমার কাছে বাংলা অভিধান আছে না? ওই শব্দটা যে আদৌ বাংলায় হতে পারে সেটা আমার মাথায় কিছুতেই আসেনি। আমি সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে পড়লাম। আমি ঘর থেকে অভিধানটা নিয়ে আসতেই ব্যোমকেশ সেটাকে প্রায় ছিনিয়ে নিল। তারপরে সেটা পড়তে বসে গেল। ব্যোমকেশ আপন মনে এক দৃষ্টিতে অভিধান দেখে চলেছে। সত্যবতী আবার প্রশ্ন করল, কিন্তু এবারের লক্ষ্য সেই আমি। ঠাকুরপো, একটা জিনিস লক্ষ্য করেছ? ওই সুপ্রভা দেবীর স্বামীর মৃত্যুর থেকেও অভিনয় না করতে পারার দুঃখটা একটু বেশি মনে হলো না?
আমি বলতে শুরু করলাম, বৌঠান, এই ব্যাপারটা যে আমার মনে হয়নি তা নয়, কিন্তু যার স্বামীর দুবার মৃত্যু হয়েছে তার মানসিক অবস্থা কেমন হবে সেটা ঠিক বুঝতে পারছি না। ঠাকুরপো, যে কোনো স্ত্রীর কাছে তার স্বামীই হলো সব থেকে প্রিয়। তা সেই স্বামী যতই পাগল ছাগল হোক, ওসব তুমি বুঝবে কি করে? সারা জীবন তো বিয়েই করলে না। তখন অগত্যা আমি বিয়ে না করার কারণটা আরেকবার বোঝাতে শুরু করলাম। দেখো বৌঠান, আমি জীবনে সাহিত্যকেই সবসময় প্রাধান্য দিয়েছি। বিয়ে করে সংসারী হয়ে জীবনে নষ্ট করার মতো সময়। এই বলেই চুপ করে গেলাম, কারণ ততক্ষণে সত্যবতী একেবারে অগ্নিশর্মা মূর্তি ধারণ করেছে। সে কিছু বলতেই যাবে এমন সময় ব্যোমকেশ বলে উঠল, সত্য, একটু কফি খাওয়াবে? অনেক দিন খাইনি। ব্যোমকেশের একটি আবদার সত্যবতীকে একেবারে মোমের মতো গলিয়ে দিল। সে আমার সব কথা ভুলে গিয়ে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়ল। তারপর বলল, ঠাকুরপো, তুমিও কি কফি খাবে নাকি চা? অবস্থা বেগতিক দেখে আমি তাড়াতাড়ি বলে উঠলাম, আজকে আর চা খাবো না, কফি বরং ভালো নাকি? সত্যবতী বেরিয়ে যেতেই ব্যোমকেশ বলে উঠল, তুমিও বলিহারি অজিত। যে জিনিস তোমার আয়ত্তের মধ্যে নেই সেই জিনিস নিয়ে তুমি কেন লড়াই করতে যাও, একটু বলবে? আমি আমতা আমতা করে কিছু বলতেই যাচ্ছিলাম, এমন সময় ব্যোমকেশ হাত দেখিয়ে আমাকে চুপ করিয়ে দিল। তারপরে আবার অভিধানের মধ্যে ডুবে গেল। আমি আর কি করব? কাহাতক আর বেকারের মতো বসে থাকা যায়? এদিকে বাইরে থেকে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে, তবু পরনের পাঞ্জাবিটা এখনো ছাড়া হয়নি। এদিকে ভাগ্যিস সত্যবতী সেটা লক্ষ্য করেনি, তাই সোজা চলে গেলাম নিজের ঘরে পাঞ্জাবিটা বদলাতে। তোমরা শুনছো আমার আজকের গল্প ব্যোমকেশ ও চরিত্র চোর। আমার নতুন অডিও স্টোরি চ্যানেল রহস্য রোমাঞ্চকে তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনের উপরে দেওয়া লিঙ্ক থেকে তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে এসো। এখন থেকে এই চ্যানেলের পরিবর্তে আমি ওখানে তোমাদের জন্য রেগুলার নতুন গল্প নিয়ে আসব। কলঘরে ঢুকে মুখটুক ধুয়ে ফিরে আসতেই দেখি সত্যবতী একটা ট্রে নিয়ে ঢুকছে। ট্রের মধ্যে 3 কাপ কফি আর একটা প্লেটের মধ্যে চানাচুর রাখা আছে। কফির গন্ধে গোটা ঘরটা একেবারে ম ম করতে শুরু করেছে। ব্যোমকেশের দিকে কাপটা এগিয়ে দিয়ে সত্যবতী অপর একটি কাপ আমার দিকে বাড়িয়ে দিল। আমি কাপটা হাতে নিতেই সে নিজের কাপটি নিয়ে বিছানায় ব্যোমকেশের পাশে বসে পড়ল। তারপরে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে সত্যবতী বলল, আচ্ছা ঠাকুরপো, এই প্রতিউপ শব্দটা কি বিদেশি কোনো ভাষা? সত্যবতীর কথা শেষ না হতেই ব্যোমকেশ ওর কথা শুনে হো হো করে হেসে উঠল। মিনিট খানেক ওইভাবে হাসার পরে ব্যোমকেশ বলতে শুরু করল, সত্য, তুমি হাসালে। প্রতিউপ শব্দটা কোনো বিদেশি শব্দ নয়, নির্ভেজাল বাঙালি শব্দ। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রিয়মবাবু কেন প্রতিউপ শব্দটি বললেন? কি বলছো গো? প্রতিউপ কোনো বিদেশি শব্দ নয়? আমি তো এই নিয়ে কত কিছুই না ভেবে ফেললাম। বেশি ভেবে লাভ নেই, কারণ আসল রহস্য লুকিয়ে আছে ওই খাম আর সাদা কাগজের মধ্যে। কথাটা শুনে আমি রীতিমতো চমকে উঠলাম। কিন্তু ব্যোমকেশ, সাদা কাগজ দেখে তুমি কি করে কেস সলভ করবে? আমি তো কিছুতেই বুঝে উঠতে পারছি না। ধীরে বৎস, রজনী এখনও দেরি আছে। আগে একবার একটু থানায় যেতে হবে। চলো অজিত, একবার ডাল্টনগঞ্জটা ঘুরে আসি। সত্য, আমরা ঘণ্টাখানেকের মধ্যেই ফিরব। এই বলেই আমরা থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিসের জন্য যাচ্ছি সেসব ব্যোমকেশ আমাকে কিছুই জানায়নি, সুতরাং মুখে কুলুপ এঁটে ওর সাথে চলতে লাগলাম। মোড়ের মাথায় এসে জানতে পারলাম যে থানাটা এখান থেকে মিনিট 30-এর হাঁটা পথ। এইদিকে ব্যোমকেশ এখনো সুস্থ হয়নি, তাই দূরে দাঁড়ানো একখানি টাঙ্গাকে আমি হাতের ইশারায় ডেকে নিলাম। তারপর সেটায় চেপে আমরা থানায় পৌঁছে গেলাম। ব্যোমকেশকে দেখেই টেবিলের সামনে বসা ইন্সপেক্টর তার গমগমে গলায় বললেন, আরে ব্যোমকেশ যে,
তুমি ডালটনগঞ্জে কবে এলে? ব্যোমকেশ এগিয়ে গিয়ে তার সাথে হাত মেলালো, কিন্তু তার প্রশ্নের উত্তর দিল না। আমার সঙ্গে বরং পরিচয় করিয়ে দিল। জানতে পারলাম ইনি হলেন শ্রীনাথ মুখার্জি। কলেজে ব্যোমকেশের সহপাঠী ছিলেন, এখন ডালটনগঞ্জে পোস্টিংয়ে আছেন। ব্যোমকেশের সাথে প্রায় বছর 10 পরে নাকি দেখা হলো। পরে জানতে পেরেছিলাম যে লোকটার চরিত্র নাকি পুরো নারকেলের মতো। বাইরের খোলসটা শক্ত হলেও ভিতরটা একেবারে নরম। এবারে ব্যোমকেশ প্রশ্ন করল, এসেছিলাম একটু প্রিয়ম হালদারের খুনের ব্যাপারে। বুঝতে পেরেছি। এইরকম কেস জীবনেও শুনিনি। লোকটা নাকি 2 বার খুন হয়েছে, ভাবা যায়? একবার কি পোস্টমর্টেম রিপোর্টটা দেখা যেতে পারে? আজ বিকালে পাবো। টেবিলের ওপরে সামান্য ঝুঁকে শ্রীনাথ মুখার্জি মোটা মোটা ভুরু নাচিয়ে বলল, ব্যাপারটা কি বলতো? লোকটা কি তোমার চেনা জানা নাকি? একেবারে অপরিচিত, আর বলি কি করে। ব্যোমকেশ অল্প হাসল। ভদ্রলোকের ভাগ্নে প্রত্যয় হালদার আমার কাছে এসেছিল এই খুনের তদন্তের ব্যাপারে। তাই নাকি? হ্যাঁ, উনি বললেন যে মাস 6 আগে পাহাড়ে চড়তে গিয়ে খাদে পড়ে যান। প্রায় 1 7 পরে তার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার পরে গত পরশু বিধ্বস্ত অবস্থায় প্রিয়মবাবুকে দেখা যায় ডালটনগঞ্জে। তার হাতে দড়ি দিয়ে বাঁধার চিহ্ন ছিল। মাঝখানের সময়টার কোনো কথাই নাকি তার মনে ছিল না। গতকাল তার গলা কাটা লাশ উদ্ধার করা হয়। জানো তো ব্যোমকেশ, আমি গতকাল ওনাদের বাড়ি গিয়ে সব কিছু ভালো করে সার্চ করি, জেরাও করেছিলাম, কাউকে বাদ দিইনি। সেখান থেকে অদ্ভুত একখানা খামের সন্ধান পাই, যার মধ্যে কেবল সাদা কাগজ ছিল। সাদা কাগজ? হ্যাঁ, সাদা কাগজ। আমি অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই পাঠোদ্ধার করতে পারিনি। মনে তো হয় না ওর ভিতরে কোনো রকম কিছু সংকেত আছে বলে। এরকমভাবে খুন করলো অথচ কেউ জানতেও পারলো না, ব্যাপারটা কেমন একটা লাগছে না? ঠিকই বলেছ, কিন্তু সেই সময় ওই বাড়িতে একজন পক্ষাঘাতে পীড়িত শয্যাশায়ী বৃদ্ধ এবং অপরজন স্মৃতি ভুলে যাওয়া প্রিয়ম হালদার ছিলেন। হারাদন এখানে অনেক বছর ধরে কাজ করছে, সুতরাং তার কি মোটিভ থাকতে পারে? আমরা জেরা করেছি অনেক, আমাদের সামনে আচ্ছা আচ্ছা লোক মুখ খুলে দেয়, এই তো কোন ছাড়। আর কেউ কি উপস্থিত ছিল? না হলে খুনটা করলো কে? আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও সেরকম কিছু পাইনি। তুমি কিছু জানো বলে মনে হচ্ছে, বলতে পারো, তাহলে কিন্তু পুলিশের বিশেষ উপকার হবে। প্রত্যয়বাবুর কাছ থেকে সব কিছু জেনে অজিত একবার ওদের বাড়িতে গিয়েছিল। সেখানেই জানতে পেরেছে যে একজন ভিখিরি গোছের লোক এসেছিল, যার বাম চোখের উপর কাটা দাগ আছে এবং কথা বলতে গেলে তোতলায়। লোকটাকে হারাধন দেখেছে, চিনতে পারার কথা। কি? এ তো খুব বড় একটা ক্লু। টেবিলের ওপরে থাকা বেল বাজিয়ে শ্রীনাথ চিৎকার করে উঠল, রাম সিং, রাম সিং! মুহূর্তের মধ্যে প্রায় দৈত্যাকার চেহারার এক কনস্টেবল গোছের লোক আমাদের সামনে এসে উপস্থিত হল। লোকটার সামনে এক প্রকাণ্ড ভুঁড়ি। তার চেহারার বর্ণনা করলে একমাত্র মহিষাসুরের সাথেই তুলনা চলে। ওরকম জুলফি অবধি পেল্লাই মার্কা গোঁফ কোনো মানুষের যে থাকতে পারে সে সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। চোখে পুরু কাঁচের চশমাও রয়েছে। টেবিলের সামনে এসে সেলাম ঠুকে দাঁড়ালো রাম সিং। ওকে দেখেই শ্রীনাথ বলল, রাম সিং, আমার একজনের হদিশ লাগবে। লোকটার বাম চোখের নিচে কাটা দাগ আছে, আর কথা বলার সময় তোতলায়। আমাদের রেকর্ডে দেখো তো এরকম কেউ আছে কিনা। জি স্যার। রাম সিং সেলাম ঠুকে চলে গেল। সে চলে যেতেই শ্রীনাথ বলতে শুরু করলো, বুঝলে ব্যোমকেশ, এই রাম সিং লোকটা খুব কাজের। ওই ভিখিরি যদি কেউ থেকে থাকে তাহলে ঠিক তার সন্ধান পেয়ে যাব। অনেক উপকার করলে ব্যোমকেশ। ব্যোমকেশ এবারে মুখে কেজো হাসি হেসে বলল, হ্যাঁ, শুধু সাদা কাগজের রহস্য উদ্ধার হলো না। দেখো ব্যোমকেশ, হাতে এখনো সময় আছে, দেখি একবার চেষ্টা করে।
আচ্ছা, লেবু চা খাবে নাকি? রাম সিংয়ের হাতের লেবু চা কিন্তু খুব সুন্দর খেতে, এবার খেয়ে দেখো না। ব্যোমকেশ এইবার যেন চমকে উঠল। কি বললে? লেবু? ওহ, এতক্ষণ মাথায় আসেনি কেন? কি ব্যাপার বলো তো ব্যোমকেশ? তুমি এক কাজ করো, বাজার থেকে গোটা কতক লেবু আনতে পাঠাও, বাকিটা বলছি। বাজারে যাওয়ার দরকার নেই, থানার পাঁচিলের ধারেই একটা লেবু গাছ আছে, সেখানে প্রচুর লেবু হয়। দাঁড়াও, ব্যবস্থা করছি। মিনিট 5 মধ্যেই গোটা চারেক লেবু হাজির হয়ে গেল। এবারে একটা ছুরির সাহায্যে লেবুগুলো কাটতে শুরু করলো ব্যোমকেশ। আমি আর শ্রীনাথ অবাক হয়ে ওর কাণ্ড কারখানা দেখছি। পাঞ্জাবির খুঁট দিয়ে লেবুর রসটা সাদা কাগজের দুই পাশে ভালো করে ব্যোমকেশ লাগাতে লাগলো। তারপরে কোনায় ধরে কাগজটাকে একটু ওপরে তুলে ধরল, কিন্তু না, কিছুই দেখা যাচ্ছে না। তারপরে চেয়ার ছেড়ে উঠে ব্যোমকেশ সোজা জানালার দিকে এগিয়ে গেল, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। এরপরে শ্রীনাথ কিছু একটা চিন্তা করে পকেট থেকে দেশলাই বের করলো। একটি কাঠি জ্বালিয়ে কাগজের পিছনে ধরতেই যেন ম্যাজিকের মতো কাণ্ড ঘটে গেল। হঠাৎ করেই যেন সাদা কাগজের ওপর কয়েকটা অক্ষর ফুটে উঠতে লাগলো। ব্যোমকেশ বলতে শুরু করলো, কোনো চিন্তা করো না। তারপরে ওটা কি লেখা? পথের কাঁটাকে সরাবার সময় হয়ে গেছে, হালদার বংশ শেষ করে ছাড়ব। ব্যোমকেশ, এসবের মানেটা কি? যা বুঝতে পারছি তাতে কেউ হালদার বংশের উপরে আঘাত হানতে চাইছে। অন্য চিঠিগুলো থাকলে সুবিধা হতো। কিন্তু তল্লাশির সময় সুপ্রভা দেবী বললেন যে সবকটা চিঠি নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাহলে এখন উপায় কি? কথাটা শেষ হতেই ব্যোমকেশের চোখের মধ্যে আবার সেই বুদ্ধিদীপ্ত চাহনিটা ফুটে উঠল। তার মানে এই রহস্য সমাধানের জন্য ব্যোমকেশ একটা দিশা খুঁজে পেয়েছে। কিন্তু শ্রীনাথ বাবুর সামনে সেটাকে ও আদৌ ভাঙতে রাজি নয়। তাই ব্যোমকেশ খুব বুদ্ধি করে উত্তর দিল, এই মুহূর্তে হালদার বাড়ির বাইরে একটা পুলিশি পাহারার ব্যবস্থা করলে খুব ভালো হয়। আশা করছি খুব শিগগিরই সেই ভিখারি ধরা পড়বে। আচ্ছা, এখন উঠলাম শ্রীনাথ, অনেক বেলা হয়ে গেল। এই বলে আমরা বেরোতেই যাব, এমন সময় শ্রীনাথ বলে উঠল, কতদূর যাবে? গাড়িতে করে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি। না না, তা আর লাগবে না, অনেকদিন পরে বাইরে বেরোলাম। আচ্ছা, এখন আসি। বাইরে বেরিয়ে পাঞ্জাবির পকেট থেকে সিগারেট ধরাতেই যাব, এমন সময় ব্যোমকেশ বলল, অজিত, সিগারেট না খেলে যে মাছের টোপ ফেলা যাবে না। আমি তো অবাক হয়ে গেলাম, এতক্ষণ ধরে এত কিছুর পরে কিনা ব্যোমকেশ বলছে মাছের টোপ। ওর মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেল নাকি? না মানে মাছের টোপ নিয়ে কি হবে? আমার মনের মধ্যে চলা প্রশ্নগুলো ব্যোমকেশ ঠিকই পড়তে পেরেছে, তাই সামান্য হেসে উত্তর দিল, বৎস, চিন্তা করো না, খুব শিগগিরই তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এবারে একটু হালদার বাড়িতে যেতে হবে, সেখানে গেলেই সব প্রশ্নের উত্তর পাবো। এখন সময় সন্ধে 6 ঘটিকা। আমরা সবাই হালদার বাড়িতে একত্রিত হয়েছি। গতকাল থানা থেকে বেরোনোর পরে ব্যোমকেশ আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল, কিন্তু তারপর থেকে আজ অবধি অনেক কিছুই করেছে, কিন্তু মুখে যেন কুলুপ এঁটে বসে আছে। কিছু বললে শুধু একটা কথাই বলছে, আজকে রাতেই নাকি জবনিকা পতন। কি হবে কে জানে। আচমকা ব্যোমকেশের কথায় ছেদ ঘটল। উপস্থিত সুধীজনদের জানাই শুভ সন্ধ্যা। আজকে সবাই আমরা একত্রিত হয়েছি একটি রহস্যের সমাধান করতে। তবে এই সমাধান কার্য শুরু করার আগে আমি অনুমতি নিতে চাই শ্রীযুক্ত প্রণয় হালদার মহাশয়ের থেকে। কথাটা শেষ হতেই সবাই এর ওর মুখ চাওয়াচাই করতে লাগলো। ব্যাপারটা বুঝতে পেরে ব্যোমকেশ অল্প হেসে আবার বলল, আসলে এই ডাবল টাইম মার্ডার কেসের সূত্রপাত ঘটে আজ থেকে অনেক বছর আগে। সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে প্রণয় হালদার
জলপাইগুড়িতে গিয়েছিলেন ব্যবসার কাজে। সেই সময় প্রসব যন্ত্রণা ওঠায় ডাক্তার বৈরাগ্যের বাড়িতেই তিনি সন্তান প্রসব করেন। সেদিন তিনি জন্ম দিয়েছিলেন 2 যমজ পুত্র সন্তানের। তার মধ্যে একটি মৃত বলে ডাক্তার বৈরাগী ঘোষণা করে দেন। কিন্তু হালদার দম্পতি জানতেন না যে সেই মৃত সন্তান পরবর্তীকালে জীবিত হয়ে ওঠে। হালদারবাবুর সন্তানকে আমরা সবাই চিনি, প্রিয়ম হালদার। কিন্তু তার সেই তথাকথিত মৃত সন্তানটি হল প্রসেনজিৎ মিত্র, যিনি মানুষ হয়েছিলেন ডাক্তার বৈরাগীর নিঃসন্তান নার্স সুলতা দেবীর কাছে। প্রসেনজিতের যখন 10 বছর বয়স, তখন তার জন্মরহস্যের কথা জানিয়ে দেন সুলতা দেবী। সেই মতো ছোট থেকেই সে তার আসল বাবা মায়ের কাছে দেখা করতে যাওয়ার জন্য নানা রকম ফন্দি ফিকির করতে থাকে। শেষমেশ একদিন ডালটনগঞ্জে এসে উপস্থিত হয় সে। কিন্তু নিজের আসল পরিচয় গোপন রেখে লুকিয়ে হালদার বাড়ির ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে। সেইখানে এসে জানতে পারে তার ভাই প্রিয়মের কথা। প্রিয়মের সম্পর্কে সবকিছু জানার পরে প্রচণ্ড এক হিংসা কাজ করতে থাকে তার মধ্যে। কারণ সামান্য বেতনের এক নার্সের পক্ষে সব শখ আহ্লাদ পূরণ করা সম্ভব ছিল না সুলতা দেবীর। আর সেখানে প্রিয়ম কিছু চাওয়ার আগেই সেটা পেয়ে যেত। মনের মধ্যে তৈরি হওয়া এই হিংসা থেকেই এক ঘৃণ্য খেলায় মেতে ওঠে প্রসেনজিৎ মিত্র। প্রিয়মবাবুর ছিল পাহাড়ে চড়ার শখ। সেই মতো তার সঙ্গে আলাপ করল পর্বতশৃঙ্গ চড়ার সঙ্গী হতে। এদিকে সুপ্রভা দেবীর সাথে থিয়েটার করতে গিয়ে আলাপ হয় প্রসেনজিতের। তার ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে সব কিছুতেই আদর্শ অভিনেতা হিসেবে নিজেকে পরিচিত করেন উনি। কিন্তু বাদ সাধল ভাগ্য। সুপ্রভা দেবীর বাবা বিয়ে ঠিক করলেন প্রিয়ম হালদারের সাথে। এই কাজটি তিনি করেছিলেন ওনাকে না জানিয়েই। রাগে ক্রোধে ফেটে পড়েছিলেন সুপ্রভা দেবী। সেই সময় ঠিকও করেছিলেন পালিয়ে যাওয়ার। প্রসেনজিৎ মিত্র তার জন্ম ইতিহাস সুপ্রভা দেবীকে আগেই জানিয়েছিলেন। তাই এরকম সুযোগ হাতে আসতেই ফাঁদলেন নতুন এক ফন্দি। তাই বিয়ের কিছু মাস পরেই পাহাড়ে চড়ার জন্য সুপ্রভা দেবী আবদার করেন পাহাড়ে যাওয়ার। নতুন স্ত্রীর আবদার অত সহজে ফেলা যায় না। প্রিয়মবাবুও ফেলতে পারেননি, তাই স্ত্রীর টোপটা গিলে নিলেন। জলপাইগুড়ি পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই বন্দি করে রাখা হলো প্রিয়মবাবুকে। টাকা দিয়ে একটি মৃতদেহকে প্রিয়মবাবু সাজানো হলো। সাক্ষী দেন স্ত্রী সুপ্রভা, কারণ বিবাহিত পুরুষকে সবথেকে ভালোভাবে চেনেন তার স্ত্রীরা। পরিকল্পনা একেবারে ঠিক পথেই এগোচ্ছিল। এমন সময় ক্ষণিকের ভুলে ছাড়া পেয়ে যান প্রিয়মবাবু। কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসেন নিজের বাড়িতে, ডালটনগঞ্জে। এতক্ষণ বলার পরে ব্যোমকেশ থামল। আমি প্রশ্ন করলাম, কিন্তু তুমি যে বললে প্রিয়ম আর প্রসেনজিৎ দুজনেই যমজ, তাহলে প্রিয়ম কি কিছু বুঝতে পারেনি? প্রসেনজিৎ প্রথম থেকেই প্রিয়মের সামনে ছদ্মবেশে এসেছিল। শুধুমাত্র প্রিয়মকে বন্দি করার পরে নিজের স্বরূপটা দেখায়। সেই কারণেই বাড়ি ফিরে আসার পরে প্রিয়ম বারবার বলেছিল প্রতিরূপ। আসলে কথাটা প্রতিরূপ নয়, কথাটা হলো প্রতিরূপ, মানে যমজ। এই কারণেই তাকে খুন হতে হয়। কিন্তু খুনি কি করে জানলো যে প্রিয়মবাবু এখানে আছেন? কারণ প্রত্যয়বাবু খুনির সহযোগীকে টেলিগ্রাম করে জানিয়েছিলেন যে প্রিয়মবাবু ফিরে এসেছেন। সেই সময় অবস্থা বেগতিক দেখে প্রসেনজিৎ মিত্র নিজেই এক ভিখারির ছদ্মবেশ ধরেন। তারপরে কৌশলে খুন করেন প্রিয়মকে। আসলে তার উদ্দেশ্য ছিল আসল প্রিয়মকে খুন করে সেই জায়গায় স্থলাভিষিক্ত হওয়া। ব্যোমকেশ তার কথা শেষ করেই দরজার কাছে গিয়ে নিচু স্বরে কিছু একটা বলল। সঙ্গে সঙ্গেই শ্রীনাথ একজন খোঁড়া ভিখিরিকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল। সেই লোকটার বাম চোখের নিচে একটা কাটা দাগ আছে। ব্যোমকেশ আবার বলতে শুরু করল, এখন আপনাদের সামনে হাজির করছি প্রসেনজিৎ মিত্রকে। সবাই এরোর দিকে তাকাচ্ছে দেখে ব্যোমকেশ আবার বলল, আচ্ছা, তার আগে একবার হারাধনদাকে ডাকি। হারাধন আসতেই ব্যোমকেশ বলল, আচ্ছা হারাধন বাবু, বলুন তো, এই সেই ভিখারি কিনা যিনি সেদিন এসেছিলেন কিন্তু ভিক্ষা না নিয়েই চলে গিয়েছিল? হারাধন বেশ কিছুক্ষণ সময় ধরে বেশ ভালো করে দেখল, তারপরে বলল, এই যে, হ্যাঁ বাবু, এই তো সেই ভিখিরি। ধন্যবাদ হারাধন বাবু। প্রসেনজিৎ বাবু, এবার আপনার সাজ পোশাকটা খুলে ফেলুন, আপনার খেলা শেষ। এই বলে একটা টান দিয়ে ব্যোমকেশ নকল চুল দাড়ি খুলে দিল। আর তারপরে
ধীরে ধীরে মুখের রং মুছে ফেলতেই চমকে উঠল প্রত্যয়বাবুরা। আরে এ তো হুবহু মামা। ব্যোমকেশ বলল, হ্যাঁ হ্যাঁ, যিনি দেখতে আপনার প্রিয়ম মামার মতো কিন্তু আপনার প্রিয়ম মামা নন। আচ্ছা ব্যোমকেশবাবু, ওই সাদা কাগজটা কিসের জন্য ব্যবহার করা হতো? এই কাগজের উপর অদৃশ্য কালি দিয়ে লিখে সুপ্রভা দেবীকে নির্দেশ পাঠাতো প্রসেনজিৎ মিত্র, যেটার পাঠোদ্ধার করা যেত একমাত্র লেবুর রসে মাখিয়ে কাগজগুলোকে আগুনের সামনে ধরলে। শ্রীনাথ, তুমি প্রসেনজিৎ আর সুপ্রভা দেবীকে প্রিয়মবাবুর খুনের অপরাধে গ্রেপ্তার করতে পারো। পুলিশ এসে ভিখিরি রূপী প্রসেনজিৎ মিত্র এবং সুপ্রভা দেবীকে গ্রেফতার করে নিয়ে যায়। এবারে ব্যোমকেশ আবার বলে, আচ্ছা নমস্কার, আসলাম। এমন সময় প্রত্যয়বাবুর কথা শুনতে পেলাম। মানে আপনার পারিশ্রমিকটা